আজকে 26-এ যদি তৃণমূল আসুক, 26-এর পরে 100% একটা নতুন দল তৈরি হবে, এ নিয়ে আমার কোনো সামান্যতম সংশয় নেই। সে রাস্তাটা তৃণমূল কংগ্রেস যে নয় আমরা বুঝতে পারছি। পশ্চিমবঙ্গে বিরোধী দল আছে কিনা? না, নেই। সেই আস্থা জাগানোর মতন বিরোধী দল দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না। বাঙালি দুর্নীতিগ্রস্ত একটা জাতি, এটা তৃণমূল কংগ্রেসের অবদান, আমি পরিষ্কার করে বলতে চাই। যে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছো, সেই ভারতবর্ষে শি ইজ ওয়ান অফ দ্য ফিউয়েস্ট পলিটিশিয়ান যে নিজের এলেমে উঠেছিল। যে নির্বাচন হলেই হিংসা, ভয়, সন্ত্রাস, বিরোধীদের প্রার্থী হতে দেব না, গাজোয়ারি করে নির্বাচনে জয়ী হব, এই রাজনীতি সংস্কৃতি পশ্চিমবাংলায় ছিল, আছে, 26-এর পরেও থাকবে। যেটা বামফ্রন্ট সরকার রেখে গেল সেটা হচ্ছে আরো বড় বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকারের থেকে আরো পরিণত বামফ্রন্ট সরকার। আমরা কখনো হিন্দু মুসলমান ভাবিনি, সত্যি বলতে কি, মানে ধর্মের রাজনীতি সত্যি এই লেভেলে দেখিনি, কাস্টের রাজনীতি এই লেভেলে দেখিনি। হ্যাঁ, টাইটানিক জাহাজটাকে ডুবতেও 8 ঘন্টা সময় লেগেছিল। জাহাজটা এত বড় ছিল, 4-6টা ফুটো হয়ে যাওয়ার পরেও 8 ঘন্টা সময় লেগেছিল ডুবতে। সো উই স্টিল হ্যাভ টাইম ফর রিপেয়ার। এই ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য নয়, এই ভারতবর্ষের একটা অংশ হতে হবে আমার। হয়তো গাড়ি পাল্লায় মেপে বলবেন এর থেকে খারাপ হওয়া হয়তো সম্ভব না। এই বাংলায় কি আমরা আগামী দিনের বাংলা দেখতে চলেছি? কারণ এটাই সব থেকে বড় প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বাংলা, এই মুহূর্তের যে বাংলা, সাদা খাতায় মাস্টার থেকে শুরু করে দেখা যাচ্ছে একটা সেলাইন বোতলেও দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে বলুন তো, সেলাইন বোতলের কাটমানি। সবাই বলছেন এই মুহূর্তে, আমার কথা নয়। কারণ এই বাংলায় কি আগামী দিনের বাংলা হতে চলেছে? 26-এও কি এই বাংলায় থাকতে চলেছে? আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, আমার সঙ্গেই রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শুভাশিস মৈত্র, আমার সঙ্গে রয়েছেন প্রফেসর অধ্যাপক শুভময় মৈত্র। কথা বলবো স্যারের সাথে। একদম আমি বলছি, এই বাংলায় কি আগামী দিনের বাংলা, এই বাংলাটাকেই কি আমরা পছন্দ করছি? 26-এও কি আমরা এই বাংলা দেখতে চাইছি? স্যার, আপনার থেকে শুরু করবো। একদম এই বাংলাটাও কি আমরা 26-এও কি এই বাংলায় রাখতে চাইছি? আমরা যেটা দেখছি কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মও সেটা দেখবে? দেখো, তুমি অনেকগুলো কঠিন শব্দ আর প্রশ্ন একসাথে জিজ্ঞেস করে ফেললে। হ্যাঁ কি না এর আমার কাছে দেখো, প্রথম ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক উত্তরণের আগেও রাম শাম যদু মধু যেই পলিটিক্যাল ক্ষমতায় আসুক না কেন, হ্যাঁ, পলিটিক্যাল পোস্টমর্টমও একটা হচ্ছে পোস্টমর্টম, আর একটা হচ্ছে স্পেকুলেশন। ভবিষ্যতে কি হতে চলেছে, আগের দিন কি ছিল। কিন্তু তার থেকেও হলো, আজকে যেই আমাদের পাওয়ারে আসুক না কেন, তাকে তো অবজেক্টিভলি আমাদের সমস্যাগুলো বুঝতে হবে। একদম। স্যার, আমরা কি এই বাংলায় আগামী 26-এও এই বাংলা দেখতে চলেছি? কারণ আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত যা হচ্ছে আমাদের চোখের সামনে, সাদা কাঁথার মাস্টার থেকে শুরু করে সেলাইন বোতলে, আমরা সব থেকে এই মুহূর্তের বড় আমি চাই না হলে খুশি হব, কিন্তু আমার আশঙ্কা যে জিনিসটা চলবে। শুভময় স্যারের কাছে যাচ্ছে, এই বাংলায় কি আমরা 26-এও দেখতে পাবো? না, মানে প্রশ্নটা যদি হয় তৃণমূল কংগ্রেস আবার 26-এ জিতবে কিনা, আমি কোনো পলিটিক্যাল পার্টি দেখতে পাচ্ছি না, আমি বাংলার সিনারিওটাকে বলছি। বাংলার সিনারিও তো রাজনীতিকে বাদ দিয়ে হবে না। ফলে প্রশ্ন হচ্ছে এই বাংলায় দেখতে পাবো কিনা, তার অনেকগুলো প্যারামিটার আছে। তার মধ্যে একটা যদি হয় তৃণমূল কংগ্রেসকে আবার আমরা ক্ষমতায় দেখতে পাবো কিনা, আমার মনে হয় সেই সম্ভাবনা অত্যন্ত বেশি। আমি বলছি স্যার, এই বাংলায় কি আগামী দিনের বাংলা দেখতে চলেছি? হ্যাঁ কি না উত্তর যাবো, তারপর স্যারের থেকে আবার শুরু। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি মনে করি যে বাংলা আগামী বেশ কিছুদিন, কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ দুটো শব্দ ইউজ করছি সচেতন ভাবে। একটা কন্টিনিউটি তুমি পাবে, যে রাজনীতি প্রবাহটা চলছে সেটা আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে, পরিচয় সত্তা আরো জাকিয়ে বসতে পারে, ইস্যুর থেকেও, আইডিওলজির থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আইডেন্টিটি পলিটিক্স। ফলে কন্টিনিউটি একটা থাকবে, চেঞ্জের একটা সম্ভাবনা। এই কারণে আমি দেখছি যে শাসক দলের মধ্যে চেঞ্জ হওয়ার সম্ভাবনা আমি একটা দেখতে পাচ্ছি। শাসক দলের জায়গা থেকে একটা চ্যালেঞ্জ আসার সম্ভাবনা আছে। আরো পরিষ্কার করে বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই, মানে দলের একটা চ্যালেঞ্জে আসার সম্ভাবনা। স্যার, একদম বলছি, এই বাংলা যদি আগামী দিনে যদি না দেখি, আরো কি খারাপ বাংলা, মানে আরো এর থেকেও খারাপ পরিস্থিতি হতে পারে। এবার আমরা আলোচনা। দেখো, তুমি যদি অঙ্কের হিসেবে চিন্তা করো বা স্ট্যাটিস্টিক্স এর, যেখানে স্ট্যাটিস্টিক্স এর একদম পণ্ডিত লোক আমাদের উল্টো দিকে বসে আছেন, তাতে যারা একেবারে সেই স্ট্যাটিস্টিক্স এর তুল্যমূল্য বিচার করেন, তারা হয়তো গাড়ি পাল্লায় মেপে বলবেন এর থেকে খারাপ হওয়া হয়তো সম্ভব না। এনিথিং হ্যাপেনিং উইল বি আ বিট বেটার। সুতরাং আমার ব্যাপারটা হচ্ছে রাজনীতি থাকবে, রাজনীতি করুক,
আজকে 26-এ যদি তৃণমূল আসুক, হুম। কিন্তু তৃণমূলকেও বুঝতে হবে, যে ডায়াগনোসিস করতে হবে যে কোথায় কোথায় আজকে আমাদের তো দু একটা পা এগিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ। আমরা তো এখনো সেই যেরকম কারা কারা চেয়েছিল না যে বাংলাকে ভাগ করে নিতে, তুমি তো 29+1 হয়ে বাঁচতে পারবে না। ভারতবর্ষের 30টা রাজ্যের মধ্যে একটু আমরা ভেবে দেখি, আমরা কিন্তু অর্থনীতিগত ভাবে, ভাষাগত ভাবে এবং অনেকটা সংস্কৃতিগত ভাবে খানিকটা কিন্তু ইররেলেভেন্ট হয়ে যাচ্ছি ভারতবর্ষের মধ্যে। আজকে লোকে এসে আমার এখানে রসগোল্লা খেতে চায়, হ্যাঁ। মিষ্টি দই, এলো ট্যাক্সি বলে 3-4টে আইটেম নাম্বারের ফুচকা মতো খেতে ছবি চাই। তুলে চলে হ্যাঁ। গেল। বাট উই হ্যাভ টু বিলং টু মডার্ন ইন্ডিয়া। ঠিক। এই ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য নয়, এই ভারতবর্ষের একটা অংশ হতে হবে আমাদের। একদম। বলছি স্যার, এই বাংলা, এই যে বাংলা এখন যে পরিস্থিতি, এটাও কি 26-এ কি আরো পরিস্থিতি খারাপ হতে পারে, বা এর থেকেও বেটার হতে পারে, আরো পরিস্থিতি গুছিয়ে উঠতে পারে? সেটা আমি প্রথমেই বললাম যে আমি না হলে খুশি হব, কিন্তু আমার ধারণা এটা কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। তার একটা কারণ, এবং এটা কিন্তু আজকে শুরু হয়নি, এটা বেশ কিছুদিন ধরে চলছে। আমার নিজের ধারণা দুটো ঘটনা এর পেছনে কাজ করেছে। একটা হচ্ছে গিয়ে বাঙালি মন, বাঙালি মেধা একটা দীর্ঘ সময় ধরে এমন একটা ইডিওলজিতে ইনভেস্টমেন্ট করেছে ঠিক। যেটা গ্লোবালি ফেল করেছে। কারেক্ট। একদম। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে নকশালপন্থী আন্দোলনে রাজনীতিতে উৎসাহী, রাজনীতিতে আসতে পারতো এবং মেধাবী এমন বহু ছেলে মারা গেছে। মারা না গেলে তাদের একটা অংশ হয়তো রাজনীতিতে আসতো, ফলে একটা গ্যাপ তৈরি হয়েছে। বামপন্থী রাজনীতি যারা করতো তারা ইরেলেভেন্ট হয়ে গেছে। নতুন ভাবনা এবং এই যে ফোর্সটা ছিল, তারা মেধা যতই থাক, তারা বেসিক্যালি ছিল কিন্তু অ্যান্টি ইন্ডাস্ট্রি, অ্যান্টি ডেভেলপমেন্ট। তারা অন্যভাবে উন্নয়ন ভাবতো মানুষের, সেই ভাবনাটা ভুল প্রমাণিত হয়েছে অন্তত এখনো পর্যন্ত। এটা একটা সাংঘাতিক সংকটের জায়গা বাঙালিকে এর থেকে বেরোতে হবে। সে রাস্তাটা জানা নেই, সে রাস্তাটা তৃণমূল কংগ্রেস যে নয় আমরা বুঝতে পারছি, কিন্তু কে আমরা জানি না। একদম। সেই রাস্তাটা কোনো জিনিসই বেশি দিন এক জায়গায় থাকে না সচল, কিন্তু সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। কবে দেখতে পাবো জানি না, কিন্তু এই যে আমরা ভাবছি, আমার মনে হয় আমরা একা ভাবছি না, আরো অনেকেই ভাবছে। যে ভাষায় ব্যবসা হয় না আজকের দিনে, সে রাজ্যের উন্নতি হবে না। ব্যবসাটাও করতে হবে। আমরা বাঙালি বেসিক্যালি আমরা জেনেই এসছি ব্যবসা করা খারাপ। সেখান থেকে বাঙালির মন আজও বেরোতে পারেনি, কিন্তু বুঝতে শুরু করেছে যে কথাটা ধারণাটা ভুল ছিল। এখনো আমার কাছে পূর্ণ পেপার ক্লিপিং আছে, যেখানে পশ্চিমবঙ্গের আগের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 66-67 সালে ইন্টারভিউ দিচ্ছেন যে অটোমেশন করা চলবে না, যার জন্য এলআইসির কম্পিউটার ফেরত চলে গেল মুভমেন্টের ফলে। তারা তখন মনে করতেন, বিশ্বাস করতেন সততার সঙ্গে যে এটা উন্নয়ন নয়, এটা ভালো নয়। এই যে ভুলগুলো আমরা একের পর এক করেছি, সেটাকে আমাদেরকে রিওয়াইন্ড করা, সেখান থেকে বেরোনোর রাস্তা আমরা খুঁজছি। এখন বাঙালি ছেলেমেয়েরা ভালো ছেলেমেয়েরা ভয়ে রাজনীতি করে না, তারা চাকরি বাকরি করে সংসার করছে, কিন্তু এদেরকে রাজনীতিতে আসতে হবে। এত ঝামেলার মধ্যে, এত এত গন্ডগোলের মধ্যেও তো আমরা ভারতবর্ষের 5ম বৃহৎ অর্থনীতি। হ্যাঁ, টাইটানিক জাহাজটাকে ডুবতেও 8 ঘন্টা সময় লেগেছিল। জাহাজটা এত বড় ছিল, 4-6টা ফুটো হয়ে যাওয়ার পরেও 8 ঘন্টা সময় লেগেছিল ডুবতে। সো উই স্টিল হ্যাভ টাইম ফর রিপেয়ার। কথাটা হলো এইটা, যে এত তো ঝামেলা গেছে, তাও তো আমরা 30টার মধ্যে এখনো 5-6 নম্বর জায়গায় তো রয়েছি। উই আর ডুইং সামথিং। এবং কলকাতা শহরে আমি বলছি যে কলকাতা শহর দিয়ে রাজ্য ধরছি না, ক্রাইমে কিন্তু আমরা যথেষ্ট ভালো জায়গায় আছি। ক্রাইমের দিক থেকে, করাপশনের দিক থেকেও, মানে সমস্ত 8-10টা বড় সিটি ধরে। বলছি স্যার, এত করাপশনের পরেও আমরা করাপশনের দিক থেকে ভালো জায়গায় আছি। এত করাপশন, মানে সরকারি রিপোর্টটাই বলছে। লাস্ট স্যালাইন বোতল, স্যারের কাছে তো যাবো এই বিষয়টা নিয়ে, সেখানেও নাকি শুনছি কাটমানি, মানে একটা পার স্যালাইন বোতল। প্রথমত করাপশন দিয়েই সবসময় ডেভেলপমেন্টকে মানে কোরিলেটেড নয় সে দুটো, এবং করাপশন সারা পৃথিবীতেই আছে, করাপশন ইন্ডেক্স দেখলে বোঝাই যায়। কিন্তু আমি বলছি করাপশনেও কিন্তু আমাদের রাজ্যে এখনো ওই 40% পলিটিক্স ঢোকেনি করাপশনের এখনো, যেটা যে ইস্যুতে কর্ণাটকে ইলেকশন হয়ে গেল একটা দল, সেই জায়গায় আমরা পৌঁছইনি। কাল পৌঁছতে পারি, কিন্তু এখনো পৌঁছইনি। ফলে আমাদের উনি যেটা বললেন সেটা ঠিক, ওই ডুবতে সময় লাগে। এখনই যদি সতর্ক হওয়ার সময় আছে, হয়তো হচ্ছে না অনেকে, সে কারণেই আমরা আলোচনা করছি। এইটুকু আসার জায়গা আর কি। একদম। শুভময় স্যারের কাছে যাবো। স্যার বলছি, এই বাংলায় দেখতে চান 26-এও?
এই বাংলায় থাকুক। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস থাকবে না, আপনি সেটা বলে দিয়েছেন, কিন্তু আমরা থাকবে বলেছি, হ্যাঁ 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 থাকবে না বলিনি, এত বড় সাহস আমার নেই। থাকবেই। হ্যাঁ। এবার কিন্তু স্যারও আমাদেরকে একটা নতুন দিক খুঁজে দিয়েছে, সেটা নিয়েও কথা না, বলবো। সেই মধ্যে তো একদম মানে আমি একটা তুলনায় আসতে চাই, হ্যাঁ। সেটা হচ্ছে আমি যতদূর মোটামুটি দেখেছি যখন ঠিকঠাক জ্ঞান হয়েছে হ্যাঁ। 80-র দশক 90-এর দশক, তারপর নতুন যে সহস্রাব্দ এলো 2000 2010, তারপর 2020 পর থেকে 80-র দশকটা যেটুকু দেখেছি খুব ভালো লাগা একটা সময়। বামপন্থীরা গোলমাল পাকাননি এমন নয়, কিন্তু আমার মনে হয়েছে ওই সময়টা পশ্চিমবঙ্গে পড়াশোনা বা শান্তিতে থাকা এই ব্যাপারটা ছিল। এবার 90-এর দশক থেকেই বামপন্থীরা অসম্ভব কিছু খেলাধুলো করতে শুরু করলেন। কিরকম? প্রথম যেটা দেখুন, প্রথম হচ্ছে যে তার আগে ওই কম্পিউটার আসা নিয়ে যে কথাটা হচ্ছে, আপনি যদি মার্কসের এঙ্গেলসকে লেখা চিঠি গুলো দেখেন, এবং সেখানে তারা ক্যালকুলাস নিয়ে কথা বলছেন, ম্যাথামেটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট নিয়ে, এবং মার্কস তো পুঁজির কথা বলে গেছেন, কোথাও বলেননি কম্পিউটার আটকাতে হবে। কোত্থেকে যে তারা আবিষ্কার করলেন, অর্থাৎ নিম্নবিত্ত মানুষের জন্য বামপন্থীরাও ভেবেছেন, এখন তৃণমূল কংগ্রেসও কিছু কিছু অংশে ভাবছে, কিন্তু পুঁজির বিকাশের জায়গাটা একেবারে কোনো একটা কারণে ফেল করে গেছেন। বুদ্ধদেব বাবু যখন এসে শুরু করলেন ততক্ষণে সব হাতের বাইরে বেরিয়ে গেছে। এবার 90-এর দশকে যেটা হলো, মনমোহন সিং চলে যাওয়ার পর বারবার আলোচনা হচ্ছে যে বিলগ্নীকরণের সময়টা এলো। সেই সময়টাও আমরা মনমোহন সিংকে ঠিক করে ভিলেনও বানাতে পারলাম না, কিন্তু মোটের ওপর কিছুতেই সেই জায়গাগুলোকে চটজলদি পশ্চিমবঙ্গে নেওয়া গেল না, পুরো গুলিয়ে রাখলেন। তারপর সুযোগ পেলেন প্রধানমন্ত্রী হওয়ার, এত হিংসুটে সিপিআইএম আপনারা চিরকালই দেখেছেন, তাদের পলিট ব্যুরো হিংসুটে মিচ্ছটে জ্যোতি বসুকে সুযোগ দিলেন না। এবার দেখুন 2004-এ আবার বামপন্থীরা সুযোগ পেলেন, ইউপিএ সরকার দুর্দান্ত কিছু কাজ করলো, 100 দিনের কাজ নিম্নবিত্ত মানুষের জন্য। স্বামীনাথন সাহেব তিনি কৃষি নিয়ে কথা বললেন। পশ্চিমবঙ্গ সেই সময় কোথায় একসঙ্গে গিয়ে সরকারে থেকে রাজ্যের উন্নতি করবে, তারা সরকারে ঢুকলেন না, তাও মোটামুটি বুদ্ধিমানের মতন কাজ এগোচ্ছিল। 2008 সাল নাগাদ কোথায় কি পরমাণু, তার ইলেকট্রন নিয়ে কি হলো, প্রকাশ কারাত পিএইচডি করে ফেললেন বোধহয় আর একটা পদার্থবিজ্ঞানে, করে এমন গুলিয়ে দিলেন যে সেইখান থেকে বামফ্রন্ট সরকার ধপাস করে পশ্চিমবঙ্গ থেকে বিদায়। কিন্তু যেটা বামফ্রন্ট সরকার রেখে গেল সেটা হচ্ছে আরো বড় বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকারের থেকে আরো পরিণত বামফ্রন্ট সরকার। এবং ঠিক বামপন্থীরা যে গোলমালগুলো পাকাতে শুরু করেছিল 90-এর দশক 2000 থেকে শুরু করে, পাড়ায় পাড়ায় তাদের নেতা, কোনো বামপন্থার ব্যাপারই নেই, এবং মমতা ব্যানার্জিকে মেধাবী ছাত্রী বলা একেবারে, যেটা তারপর থেকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস একইভাবে চলতে থাকলো। তার সঙ্গে যেটা হলো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দুর্নীতির প্রসঙ্গটা আপনি বারবার তুলছেন, সেটা হচ্ছে যে সত্যি তো তৃণমূল এই প্রসঙ্গটা তোলে, এত টিভি চ্যানেল থাকলে বামপন্থীদের দুর্নীতি কতটা বেরোতো। এবং সেইখানে আমার মনে হয় যে বামপন্থীরা থেকে তৃণমূল কংগ্রেস যা যা উন্নতি করেছে, দুর্নীতির ক্ষেত্রেও ব্যাপক উন্নতি করেছে। এবার এই সময় এসে যেটা দাঁড়াচ্ছে, তৃণমূল কংগ্রেস নিম্নবিত্ত মানুষের জন্য কিন্তু মোটের ওপর একটা জায়গা তৈরি করেছে, মাস গেলে 4-5 হাজার টাকা সকলেই পান। এবার এই যে মানুষগুলো, তাদেরকে পুঁজি হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে যাওয়ার জন্য যে ভাবনার প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের কাছে যে বুদ্ধিমান মানুষজন আছেন, তারা যেটা গোলমাল করে ফেলছেন, তারা কোথায় তৃণমূল কংগ্রেসকে ঠিক পথ দেখাবেন না, তারা যে তাদের যে একদলীয় একটা বিষয় আর কি, মুখ্যমন্ত্রী বা তার কাছের লোকজন, তাদেরকে ভীষণভাবে তেল দিয়ে ফেলছেন। তারা যে ধরনের বুদ্ধিমান মানুষ, অনেক খুব বুদ্ধিমান মানুষ এই তৃণমূল কংগ্রেসের কাছে আছেন, কিন্তু এবং তাদের খুব টাকা পয়সারও দরকার নেই, কিন্তু তারা ভীষণভাবে তৃণমূল কংগ্রেসের ভুলগুলো দেখানোর বদলে তৃণমূল কংগ্রেস খুব ভালো, তৃণমূল কংগ্রেস খুব ভালো বলে একেবারে তৃণমূল কংগ্রেসেরও সর্বনাশ করছে, পশ্চিমবঙ্গেরও সর্বনাশ করছে। স্যারকে এখানেই কাটবো। আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনাদের প্রত্যেককেই, বলছি বিরোধী দলের অস্তিত্ব বুঝতে পারেন? বিরোধী দল আছে আমাদের পশ্চিমবঙ্গে স্যার, হ্যাঁ কি না দিয়ে শেষ করে তারপর আবার আলোচনায়, একটা ছোট্ট করে আলোচনায় যাবো, সবাইকে 1 মিনিট। পশ্চিমবঙ্গে বিরোধী দল আছে কিনা? না, নেই। কারণ আমাদের ওই যখন মায়েরা বাচ্চা প্রসব করে না, কিছু কিছু অদ্ভুত পরিস্থিতি হয়, দেখবে অনেক সময় ওরকম গরু বাছুর হয়, মেলায় নিয়ে আসে, কনজয়েন্ট টুইন্স বলে, তাদের মাথাগুলো জোড়া থাকে, হাত পা গুলো আলাদা থাকে। তো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন বিরোধী দলগুলো তারা কনজয়েন্ট টুইন্স এর মতো ব্যবহার করে, তাদের মাথাগুলো একত্রে আছে, তারা ঘাড়ের থেকে আলাদা, এবং হাত পা গুলো একে অপরকে কখনো ঘুষি মারে, চিমটি কাটে, খিমচে দেয়, এইসব করে। তো এগুলো দেখে আমাদের বিরোধী মনে হয়। আর আজ একটা কথা বলি, যে লেটাস, যে আজকের দিনে ওই স্টিভ জবস মারা যাওয়ার আগে একটা কথা বলে গেছিলেন, দ্যাট যে দেশ মনে করবে that the country is governed by the votes cast, সেই দেশের কোনো ভবিষ্যৎ নেই। A country is governed by the goods you buy. হ্যাঁ, আজকে পলিটিক্স ইজ সেকেন্ডারি টু ইকোনমিক্স। একদম ঠিক।
আজকে প্রিভেইলিং সোশিও ইকোনমিক্সকে প্রাধান্য দিতে হবে। পলিটিক্স ইজ জাস্ট আ স্ট্রাকচারাল মেশিনারি। আর এই পলিটিক্সকে আঁকড়ে ধরে যদি বাঁচতে চাও, হ্যাঁ, জাপানে কেউ জানে না প্রধানমন্ত্রীর নাম কে। হ্যাঁ, ইটালিতে 40 বছরে 52টা প্রধানমন্ত্রী এসছে। স্যার আমাদেরও বাঁচতে শিখতে হবে। জাপানের মতো, মহারাষ্ট্রের মতো, ব্যাঙ্গালোরের মতো যে রাজনীতি নিজের নিয়মে হোক, মানুষের পড়াশুনো, চাকরি বাকরি, আয় ব্যয়ের মধ্যে তাদের কাজকর্মটা করতে দিক। এই হলো কথা। স্যার একদম আগের পয়েন্টটাও নিয়ে এবং বিরোধী দলের অস্তিত্ব বুঝতে পারছেন ওটা নাকি না? আমি ওনাদের তিনজনের বক্তব্যের কনটেক্সটে আমি আগে 26-এর কনটেক্সটে বলতে চাইছি যে দেখো, পশ্চিমবাংলাতে কতগুলো স্থায়ী সমস্যা ছিল। ধরো পলিটিক্যাল ভায়োলেন্স ভারতবর্ষে আর কোনো রাজ্যে সেইভাবে নেই, এটা পশ্চিমবাংলাতে বহু বছর ধরে আছে। মানে এটা নকশাল ভায়োলেন্স বলো, লেফটের ভায়োলেন্স বলো, তৃণমূলের ভায়োলেন্স বলো, এবং ইলেকটোরাল ভায়োলেন্সটা পশ্চিমবাংলায় একটা স্থায়ী বিষয়, যে নির্বাচন হলেই হিংসা, ভয়, সন্ত্রাস, বিরোধীদের প্রার্থী হতে দেব না, গাজোয়ারি করে নির্বাচনে জয়ী হব, এই রাজনীতি সংস্কৃতি পশ্চিমবাংলায় ছিল, আছে, 26-এর পরেও থাকবে। সাথে সাথে যেটা সমস্যা, যে ধরো উত্তরপ্রদেশ, বিহার বা মধ্য ভারতবর্ষ থেকে আমাদের এখানে এসে শ্রমের কাজ করতো। খুব দুঃখের সাথে তোমাকে বলতে হচ্ছে, গত 15-20 বছর ধরে পশ্চিমবাংলার থেকে মানুষ দলে দলে যাচ্ছে, মাইগ্রেন্ট লেবার হিসাবে যাচ্ছে, শুধুমাত্র মানুষের বাড়িতে কাজ করবার জন্য বা শ্রমিক হিসাবে কাজ করবার জন্য। বাড়ি বাড়িতে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। আমার ছেলে, আমরা যখন পড়াশোনা করেছি তখন মিনিমাম মেরিটের জায়গাটা ছিল। আজকে স্কুল সার্ভিস কমিশন সারা বছর, মানে বছরে ইন্টারভিউ হয় না, গত 10 বছরে নেই, প্রাইমারি স্কুলে হয় না, হলেও 10 লাখ টাকা দিয়ে ঢুকতে হয়। ফলে আমি একটা কৃষক পরিবারের ছেলে, আমার বাবা একদম হাল চাষ করতো, সেই কম থেকে আজকে কলকাতা শহরে এসছি শুধুমাত্র মেরিটটা ছিল বলে, মানে মেরিটোক্রেসিটা কিছুটা অন্তত প্রিভেইল করতো। আর আজকে টাকার বিনিময়ে চাকরি যখন হচ্ছে, তখন তুমি মেরিটের সাথে প্রতিনিয়ত কম্প্রোমাইজ করছো। এবং দুর্নীতি, দেখো বাঙালি জীবনে দুর্নীতি অল্প বিস্তর ছিল, কিন্তু বাঙালি দুর্নীতিগ্রস্ত একটা জাতি, এটা তৃণমূল কংগ্রেসের অবদান। আমি পরিষ্কার করে বলতে চাই, মানে দুর্নীতি ছিল না আমি এটা একেবারেই বলতে রাজি নেই, কিন্তু দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল ফর্ম, প্রতিদিনের প্রত্যেক জায়গায়, এটা স্যালাইন থেকে শুরু করে সর্বস্তরে কাটমানিতে নিয়ে যাওয়া, এই আর্টটা কিন্তু তৃণমূল কংগ্রেসের মানে অবদান। ইনস্টিটিউশন বলতে ধর আমার বিশ্ববিদ্যালয়, আমার স্কুল, তুমি জানো যে পশ্চিমবাংলাতে প্রাইমারি স্কুল কোন লেভেলে গেছে, যেখানে 8,400 প্রাইমারি স্কুল উঠে গেছে, প্রায় 7,000 স্কুলকে মার্জ করা হচ্ছে। তুমি আমেরিকাতে যদি যাও, তাহলে আমেরিকাতে প্রাইমারি স্কুলে ছাত্র ভর্তির জন্য মানে তাড়াহুড়া লাগে, মানে ওখানে তারা সরকারি প্রাইমারি স্কুলের উপর গুরুত্ব দেয়, প্রাইভেট গুরুত্ব নেই। আমার রাজ্যে প্রাইমারি এডুকেশনটাকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং পুরো প্রাইভেটাইজ করার চেষ্টা করছে। এবং সেকেন্ডারি এবং মানে উচ্চশিক্ষায় তুমি যদি দুরবস্থা দেখো, যে কার্যত বলা যায় যে গত 10 বছর ধরে কোনো ছাত্র নির্বাচন নেই, এক ধরনের হুলিগানরা কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দখল করে রেখেছে, প্রয়োজনে টিচার পেটাচ্ছে, তো কখনো মানে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরের উপরে চড়াও হচ্ছে। আমি বলছি যে এই রাজনৈতিক সংস্কৃতি যদি 26-এর পরেও চলতে থাকে, তাহলে বাঙালিকে রক্ষা করা খুব কঠিন। আমি তোমায় বলছি, একই সাথে যেটা ভয়ের, ছোটবেলায় আমরা এখানে 4 জন আছি, আমরা কখনো হিন্দু মুসলমান ভাবিনি। সত্যি বলতে কি, মানে ধর্মের রাজনীতি সত্যি এই লেভেলে দেখিনি, কাস্টের রাজনীতি এই লেভেলে দেখিনি। একটা মিনিমাম লেভেলে সেকুলার ভাবনা, সেকুলার শব্দটা আমি যদি দূরে সরিয়েও রাখি, আমি যাদের সাথে বড় হয়েছি তারা আমার মুসলিম বন্ধু ছিল, এবং যে কোনো ভাবেই হোক আমি দেখেছি যে সেই সময়কার না কংগ্রেস না বামেরা, তারা জনসভায় দাঁড়িয়ে কেউ সাম্প্রদায়িক উস্কানি দিত না। আজকে যেভাবে নেতারা সাম্প্রদায়িক উস্কানি দেন, শাসক হোক বিরোধী দল হোক, আমি বলছি যে এই যে রাজনীতিকে বিরাজনীতিকীকরণ, পলিটিসাইজেশন থেকে ডিপলিটিসাইজেশনে নিয়ে যাওয়া ধর্মের মাধ্যমে, তারপরে তোমাকে জাতের মাধ্যমে, তুমি ভাবতে পারো পশ্চিমবাংলাতে সবাই গর্ব করে এক সময় বলতাম যে বিহারের জাতপাতের রাজনীতি হয়, পশ্চিমবাংলায় কখনো জাতপাতের রাজনীতি হয় না। আজকে প্রত্যেকটা জায়গায় বুঝিয়ে দেওয়া হচ্ছে, এই তুমি কিন্তু শিডিউল কাস্ট, তুমি কিন্তু মতুয়া, তুমি কিন্তু ওবিসি, তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তুমি চাও না চাও, রাজনৈতিক নেতারা তাদের বক্তৃতায়, ভাবনায়, চিন্তায়, কার্যক্রমে, সরকারি কার্যক্রমের মাধ্যমে শুধু ডিভাইড অ্যান্ড রুল করছে। এর থেকে কিন্তু একটা মুক্তির যদি পথ আমরা না খুঁজতে পারি, তাহলে বাঙালির যে স্বাতন্ত্র্য, তোমাকে শুধু লাস্ট একটা বলছি, যে বাঙালি রিজনের উপরে চলতো,
বাঙালি যে রেনেসাটা হয়েছিল তার যুক্তির উপর দাঁড়িয়ে বাঙালি পরিচালিত হয়েছিল জন্যই বাঙালিতে শিল্প সাহিত্য সংস্কৃতি সাহিত্যে উন্নতি হয়েছিল, রবীন্দ্রনাথ পেয়েছিলাম। তুমি আমায় বলতে পারো সৌরভ গাঙ্গুলির পরে একজন বাঙালি সেলিব্রিটি হয়ে উঠেছে? তুমি গত 10 বছরে একজন সিঙ্গারের নাম করতে পারবে যে 70-80 দশকের স্তরে গেছে? একজন খেলোয়াড়ের নাম বলতে পারবে যে মানে 70-80 দশকের সমমানে এসছে? একজন গায়কের নাম বলতে পারবে? যে কোনো ফিল্ডে বলো যে মানে গত 10 বছরে একজন সেলিব্রিটি বাঙালি তৈরি করতে পেরেছে? স্যার একদম, আমি বলছি স্যার বিরোধী দলের উপস্থিতি ফিল করতে পারছেন। আমি খুব সংক্ষেপে যাব, কারণ আমরা একদম নতুন কিছু আমরা চেষ্টা করবো এখান থেকে। শুধু আমরা বকে গেলাম, মানুষ কিছু পেল না সেটা নয়, আমরা একদম উপসংহারে পৌঁছাবোই, যাই হয়ে যাক। স্যার বলুন। না, বিরোধী দলের উপস্থিতি ফিল করা যাচ্ছে, কিন্তু সেই উপস্থিতিটা কতটা এফেক্টিভ বা কতটা মানে বিরোধী দল তো আসলে ভবিষ্যতের শাসক দল, তো সেই সেই আস্থা জাগানোর মতন বিরোধী দল দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না। যাকে দেখে মানুষ আস্থা পাবে সেটা দেখা যাচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে একটা সময় মানুষ মনে করেছিল মমতাকে দেখে। এবং যদি আমি বলি যে জওহরলাল বাজপেয়ীকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এক সময় বিদেশি ডেলিগেটদের সামনে যে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার বলে, তো সেই রকম বিরোধী দল কিন্তু আমরা অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি না। মমতা কথাটা ঠিক, কিন্তু মমতাও যে খুব অর্গানাইজড পলিটিক্স করে এসছে সেটা আমি বলবো না, কিন্তু সেই সময়ে যে ধরনের এরোশন, যে ধরনের খারাপ দিকে সিপিএম এর শাসন চলে যাচ্ছিল, সেখান থেকে বোধহয় ওরকমই বিরোধী দল তৈরি হয় এবং সেটাকে মমতা লিড করেছে। এবং মমতার একটা সময় পর্যন্ত সেই জায়গাটা ছিল। এবং লক্ষ্য করার বিষয়, মমতা কিন্তু লেফটের মানে একটা দল কিন্তু শুধু নেতা দিয়ে যেতে না, একটা দলকে জিততে হলে তার একটা কালচারাল ন্যারেটিভ লাগে। মমতা কিন্তু লেফটের কালচারাল ন্যারেটিভটা নিয়েছে বলেই মমতার মিছিলে উইশাল ওভারকাম, আমরা তারপরে থাকিলে ডোবাখানা বা কারাদারি লোহ কপাট গাওয়া হয়, সে কোনো নতুন কালচারাল ন্যারেটিভ তৈরি করতে পারেনি। এবং সে বামপন্থীদের ভোট পায় বলেই সে ওটা রেখেছে। তার সঙ্গে সে একটা প্রশাসন এবং পার্টি নির্ভর একটা শাসন তৈরি করেছে। তার অনেক খারাপ দিক আমরা দেখতে পাচ্ছি, করাপশন দেখতে পাচ্ছি এবং ভায়োলেন্স দেখতে পাচ্ছি। এটা কি মমতা চাইছে বলে হচ্ছে? আমার উল্টোটা মনে হয়, এটা মমতা কন্ট্রোল করতে পারছে না, প্রত্যেকটা জায়গায় যাচ্ছে। কারণ এটা কন্ট্রোল করতে গেলে ওর সংগঠনই ভেঙে যাবে। এখন যে ভায়োলেন্স করতে পারে সেই বুথ সামলাবে, একটা বিরাট, সে হয়তো 500 বুথ সামলায় বা 1000 বুথ সামলায়, ওই লোকটাকে দরকার, তার ভায়োলেন্সটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। ফলে মাঝে মাঝেই পাবলিক মিটিং করে মমতা শাস্তি দেন, সমালোচনা করেন, করে নিজেকে তার থেকে সরিয়ে দেন, এটা ওনার কৌশল। ফলে উনি ওই ভূমিকাটা নেন, কিন্তু এটা লোকে বুঝতে পেরে যাচ্ছে। কিন্তু যেহেতু রেসপন্সিবল অপোজিশন দেখা যাচ্ছে না, ফলে একটা গ্যাপও তৈরি হচ্ছে। এই শূন্যতার কোথায় লিড করবে আমি এক্ষুনি বলতে পারবো না। আমি একদম তত্ত্বগত ভাবে এবং উদাহরণ দিয়ে বলার চেষ্টা করবো, কিন্তু 2 মিনিটের মধ্যে। কিন্তু পুরোটা শেষ করতেই হবে। এক হচ্ছে বিজেপির মূল উদ্দেশ্য কি? পশ্চিমবঙ্গে বামপন্থীরা যেন ধ্বংস হয়, তার জন্য তাদের আদর্শগত আইডিওলজিক্যালি তারা কি চান যে সিপিএম যেন কোনোভাবে না আসে, এবং তারা কংগ্রেসের বিরুদ্ধে। ফলে তাদের একমাত্র অপশন হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে বিজেপি তৃণমূল কংগ্রেসকেই চায়। দ্বিতীয় হচ্ছে কংগ্রেসের যারা মূল নেতা নেত্রী গান্ধী পরিবার, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। বারবার পরিষ্কার করে দিয়েছেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী জীবনে কলকাতায় একটা বড় মিটিং করতে আসেনি। সুতরাং কংগ্রেস রাজ্যে তৃণমূল কংগ্রেসকেই চায়। ছিল শেষ সিপিএম, যারা একটা প্রতিবাদের কথা বলতো, তাদের বেশ ভালো ইয়াং লিডারও আছে। তারা হঠাৎ কি করতে শুরু করলেন, প্রথম একটা ইন্ডিয়া জোট বলে করলেন। সেখানে তারা বললেন যে আমরা মমতা ব্যানার্জিকে চাই, সরাসরি বললেন না, পাশাপাশি বসে পড়লেন। সম্পূর্ণ পশ্চিমবঙ্গের সিপিএম গুলিয়ে গেল। এবং সেই সব মিটে যাওয়ার পর চিকিৎসক আন্দোলন যখন চলছে, তখন আপনাদের নিশ্চয়ই দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে CPI-ML লিবারেশন বলে একটা দলের কথা মাথায় থাকবে, যে দলটা সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন, বিভিন্ন কারণে করেন, যৌক্তিক কারণে থাকতে পারে, ব্রিগেডও ভরান। এবং সেই দীপঙ্কর ভট্টাচার্যের দলের সঙ্গে এই রকম চিকিৎসক আন্দোলনের পর শহরের সব থেকে কাছে নৈহাটিতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা CPI-ML কে সিপিএম আসন ছেড়ে দিল। তার মানে দেখুন, দিল্লিও হলো, পশ্চিমবঙ্গ হলো, তাহলে CPIM ও মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। তাহলে সবাই যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, তাহলে আপনারা এত গভীর আলোচনা কি করে করছেন? সেইখানে কিন্তু বিশ্বনাথদার একটা কথা বারবার আসছে, যে
যেভাবে এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, প্রত্যেকটি রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, সেখানে একমাত্র নতুন কোনো দল যদি সামনে না আসে যে সঠিক স্বচ্ছ মিশ্র অর্থনীতির কথা বলবে, একদিকে পুঁজিবাদের কথা বলবে যেখানে কারখানা সত্যিকারের হবে, একদিকে গরিব মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার কথা বলবে, যেটা মমতা ব্যানার্জি করছেন, তো তখনই কিছু হবে, নাহলে কিছু হবে না। একদম নতুন দল স্যার, নতুন দল যদি সত্যি আসে, নতুন দল যেখানে বিরোধী না বললেন, প্রত্যেকেই এখানে বললেন বিরোধী, সেইভাবে সত্যি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইট দেওয়ার মতো নতুন দল আসে, তাহলে স্যার সেই দলকে কিভাবে দেখবেন? দেখো, নতুন দল আমি বুঝি না, কিন্তু আমি কিছু মানুষের গোষ্ঠী এবং মানুষের মতবাদ এবং এই দৃষ্টিশক্তিটা দেখতে চাই যেখানে দলের ঊর্ধ্বে আমরা ইস্যুগুলোকে আইডেন্টিফাই করতে পারি। আজকে আমাদের ইস্যুগুলো কি? আজকে আমাদের এডুকেশনের ইস্যুটা কি, আমাদের হেলথের ইস্যুটা কি? কারণ আমি খানিকটা ওই যেরকম কুকুর কামড়ালে রেবিজ হয় না, আমি কখনো এই যে দলগত একটা হেজিওগ্রাফি, তাতে আমার একটা অ্যালার্জি আছে। কারণ যখন তুমি দলের কথা ভাবতে শুরু করো, তোমার যেন মনে হয় ব্রেনের প্রথম 3টে লেয়ার তুমি বাইরে দিয়ে চলে এসছো, তুমি স্পাইনাল কর্ড ডাউনওয়ার্ডস কথাবার্তা অনেকেই বলছেন আজকে, তাদের মনে হচ্ছে সেরিব্রাল কর্টেক্স গুলো বাড়িতে রাখা আছে অন্য কোনো জায়গায়, স্পাইনাল কর্ড সেরিবেলাম লেভেলে কথাবার্তা বলছি। আমাদের তো বুঝতে হবে না যে আজকে আমাদের এই যে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছো, সেই ভারতবর্ষে শি ইজ ওয়ান অফ দ্য ফিউয়েস্ট পলিটিশিয়ান যে নিজের এলেমে উঠেছিল, একটা জনভিত্তিক আন্দোলনের মধ্যে দিয়ে, যার কোনো পরিবার ছিল না, কোনো ফ্যামিলি লেগেসি ছিল না, সে এলাহাবাদ থেকে আসেনি, কেউ কাউকে খাড়া করেনি, আরএসএস এর কাঁধে ভর দিয়ে উঠতে হয়নি। কিন্তু প্রশ্ন কোথায় থাকবে যে প্রশ্ন কোথায়, শোনো, প্রশ্ন কোথায় থাকবে, আজকে হয়তো কখনো না কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ও ভাববেন, প্রশ্ন থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেগেসি। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তার লেগেসি তিনি কি রেখে গেলেন সেইটা আলোচিত হবে। আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইবেন যে মানুষ দুর্নীতি দিয়ে শুরু করবেন, অর্থনৈতিক ডিক্লাইন দিয়ে শুরু করবেন, তিনি তাদের আমাদের চিকিৎসক আন্দোলন নিয়ে শুরু করবেন। সুতরাং পার্টির মধ্যেও বা বিভিন্ন রাজনৈতিক স্ট্রাকচারের মধ্যেও, হোয়াট এভার বি দ্য স্ট্রাকচার, আজকে মানুষ যদি সমস্যাকে ডায়াগনোজ করতে না পারে, ডাক্তারদের মধ্যে হয়, ডাক্তাররা অসুখ ডায়াগনোজ করতে পারে না যখন তারা হাসপাতালের ব্র্যান্ডিং এ হারিয়ে ফেলে। সুতরাং আমরা পলিটিক্যাল ব্র্যান্ডিং এর হয়তো ওর রাজনীতি থাকতে পারে, আমারও থাকতে পারে, ওর শিক্ষা নিয়ে কিছু প্রশ্ন বা কিছু মন্তব্য ক্যান বি ভ্যালিড, আমাদের কিছু সমালোচনা বা অন্তর্দৃষ্টি রিগার্ডিং হেলথ, এডুকেশন, ইকোনমিক্স, তোমারও মতামত ক্যান বি ভ্যালিড। আমরা যদি ইস্যু ডায়াগনোজ করার যদি আজকে সেই দৃষ্টি, সেই সাহস, সেই সুযোগটা না পাই, তুমি হাজারোটা দল করতে পারো, সেই দলের মধ্যে দিয়ে কোনো উত্তরণ হবে না। নতুন দল না, তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে এই মানে প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে মানে বিরোধী রাজনৈতিক ব্যবস্থা কিন্তু সংকুচিত হয়েছে, মানে এটা তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আমি বলছি পলিটিক্যাল চেঞ্জ পশ্চিমবাংলায় না হওয়ার জন্যই কিন্তু এক ধরনের মানে একটা আধিপত্য বা কায়েমি সত্ত্ব স্থায়ীভাবে থেকে যায়। এই যে লেফটে 34 বছর শাসন, তার আগে কংগ্রেসের দীর্ঘদিনের শাসন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের শাসন, যত শাসন হচ্ছে তুমি দেখবে এক ধরনের মসনদদার তৈরি হচ্ছে, এক ধরনের জায়গিরদারি ব্যবস্থা তৈরি হচ্ছে, যেখানে হয়তো এক একটা জেলাতে তৃণমূল কংগ্রেসের এক একটা নেতা জায়গিরদারের মতন ভূমিকা পালন করে। ফলে পলিটিক্যাল চেঞ্জ কিন্তু বারবার চেঞ্জ কিন্তু খুব মানে প্রয়োজন একটা মিনিমাম লেভেলে গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে। এই ক্ষেত্রে যেহেতু যে কয়টা রাজনৈতিক দল পশ্চিমবাংলায় আছে তাদের ক্রেডিবিলিটির প্রশ্নে বামেদের অথবা বিজেপির ক্রেডিবিলিটির প্রশ্নে কিন্তু মানুষ মনে করছে না অপোজিশন, যে দে আর ট্রু অপোজিশন এগেইনস্ট টিএমসি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা তৃতীয় পরিসরে বা চতুর্থ পরিসরে একটা ক্ষেত্র আছে যেখান থেকে কিন্তু একটা রাজনৈতিক দল মার্চ করার সম্ভাবনা আছে, সেটা বিভাজিত হয়ে হতে পারে। 26-এর পরে 100% একটা নতুন দল তৈরি হবে, এ নিয়ে আমার কোনো সামান্যতম সংশয় নেই। পশ্চিমবাংলার রাজনীতিতে যে একটা দল উঠে আসবে, সেটা তৃণমূল কংগ্রেস ভেঙে অভিষেকের নেতৃত্বে আসবে, নাকি বিজেপি ভেঙে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আসবে, নাকি বামেদের একটা অংশ ভেঙে তৈরি হবে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু পরিষ্কার মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের যে শাসন প্রক্রিয়া চলছে, যে শাসন ব্যবস্থা চলছে, তার বিকল্প একটা রাজনৈতিক শক্তির যে অভাব,
সেটা প্রতিনিয়ত মানুষ অনুভব করছে। আমার একজন অ্যানালিস্ট হিসেবে আমার ধারণা যে এইরকম একটা সম্ভাবনার থেকে কিন্তু 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে কংগ্রেসের লেফট মানে কংগ্রেসের থেকে হবে না, কারণ লেফট বারবার কংগ্রেসকে সমর্থন করছে সেন্ট্রালে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে না। ঠিক তেমনি ভাবেই বিজেপির বিশ্বাসযোগ্যতা যেখানে তলানিম ঠেকেছে, লেফটেরও যেখানে তলানিম ঠেকেছে, সেখান থেকেই রাজনৈতিক ভ্যাকুয়াম পূরণ হবে নতুন রাজনৈতিক দল গঠনের মধ্যে দিয়ে। নতুন দল না, নতুন দল মানে পরিবর্তনের রেসপেক্টেই তো ভাবা হচ্ছে। এখন ভারতবর্ষের মানুষ না খুব মানে নতুন পরিবর্তন চান। আমি বৃহত্তর অর্থেই বলছি। 2002 সাল থেকে 2024 পর্যন্ত ভারতে 88টা রাজ্য ইলেকশন হয়েছে, তার 44টা সরকার পড়েছে আর 44টা সরকার থেকেছে, ইনকামবেন্ট সরকার থেকেছে। অর্থাৎ পরিবর্তন চাওয়া এবং না চাওয়া সমান সমান লোকজন। আমি যদি গ্লোবালিও দেখি, আপনি দেখবেন যে ডেভেলপ কান্ট্রিগুলো মানে ইউরোপ, জার্মানি, ইটালি, আমেরিকা, এই রাজ্যগুলোতে গত 1 বছরে 50% বেশি সরকার পড়ে গেছে। কিন্তু ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে কিন্তু সরকার পড়ছে না, দেখা যাচ্ছে খুব কম সরকার পড়ছে। তার একটা কারণ অনেকে বলছেন, এটা রুচি শর্মারও মত আমি দেখলাম, যে আমেরিকায় খাবার এবং বাসস্থান ইত্যাদির যা মূল্যবৃদ্ধি হয়েছে সেই তুলনায় ভারতে অনেক কম মূল্যবৃদ্ধি হয়েছে। অর্থনীতি একটা বড় ব্যাপার। যদি এই ওয়েলফেয়ার পেমেন্ট বজায় রেখে চালিয়ে যেতে পারে তাহলে পরিবর্তন আরো কম হবে, কিন্তু যদি অর্থনীতি সামলাতে না পারে, যার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু পরিবর্তন হবে। শুধু রাজনীতি দিয়ে পরিবর্তন হবে না, অর্থনীতির ধাক্কা মানে চাপ আসতে হবে। পশ্চিমবঙ্গে নতুন দল এলে কি সেই দল, নতুন দলের সম্ভাবনা দেখুন, লাস্ট নতুন দল বিহারে একটা হয়েছে, তারা খুব একটা কিছু করতে পারেনি। লাস্ট নতুন দল কেজরিওয়ালই 2টো রাজ্যে করেছে সরকার ঠিকই, কিন্তু সেটা নানা কারণে ক্লিক করেছে, কতদিন থাকবে বলা মুশকিল। এবারও আমার ধারণা হয়তো দিল্লি জিতলেও ওই মার্জিন আর পাবে বলে মনে হচ্ছে না। পাঞ্জাব নিয়ে সন্দেহ আছে। ফলে নতুন দলের প্রসপেক্ট কিন্তু খুব ভালো নয় ভারতবর্ষের ক্ষেত্রে। আর নতুন দল করতে গেলে 2টো কারণে করতে হয়। একটা, দিল্লিতে যেটা সম্ভব বা হরিয়ানায় যেটা সম্ভব, ছোট পশ্চিমবঙ্গের একটা বড় রাজ্য, এখানে একটা মানে মমতা শেষ পেরেছেন আমার ধারণা, শুধুমাত্র সিপিএম কে সরাতে হবে, এটাই ওর ইডিওলজি ছিল। মমতার পরেও ওয়াইআরএস কংগ্রেস না, আমি যে পরিবর্তন না কিন্তু পরিবর্তনটা এনেছিল এবং সরকারও গঠন করেছে। হ্যাঁ, সেটা কিন্তু ডাইনাস্টি, সেটা ডাইনাস্টি কিন্তু পরিবর্তনটা এনেছে। হ্যাঁ, কিন্তু সেটা ডাইনাস্টি, নতুন দল নয়। টেকনিক্যালি ট্রু, কিন্তু আসলে কংগ্রেস, যে মমতাও কংগ্রেস ভেঙে এসেছে, শরদ পাওয়ার কংগ্রেস ভেঙে এসেছে, কংগ্রেসকে মানে মমতাও তো বলা যায় না। আরেকটা যেটা খুব ইউনিক ফিচার ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভাঙলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সোশিও ইকোনমিক গ্লাস 2টো স্টেটায় পৌঁছাতে পারলেন। আজকে যেমন আমরা হিন্দুত্ব ভোট ব্যাংকের কথা বলছি, মুসলিম ভোট ব্যাংক, তো সিপিএম বরাবর ভেবে এসছে যে তাদের লাস্ট 2টো সোশিও ইকোনমিক স্টেটা তার একেবারে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের। আজকে সিঙ্গুর আন্দোলন সেইখানটাকে ক্র্যাক করে দিল। সেই লাস্ট 2টো সোশিও ইকোনমিক স্টেটা যার মানুষরা 70% বুথে যাবেন। আমরা তো বকবক করি, বুথে যাই। এইটার কুণালদারটা যদি ডিডাক্ট করি, তাহলে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটটা যদি কোনো দল ভেঙে দিতে পারে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডেঞ্জারের জায়গায় পৌঁছে। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটটা যদি কেউ ভেঙে দিতে পারে বা নতুন দল, দেখুন মানে আমার মনে হয় যে রাজনীতি তো পরিবর্তনশীল, এবং আগামী দিনে গণতান্ত্রিক বহুদলীয় ব্যবস্থায় নতুন রাজনৈতিক দল, নতুন মত, নতুন আদর্শ এবং মূলত আদর্শগত রাজনীতির একটা অভাব পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। ফলে আগামী দিনে নতুন কোন একটা রাজনৈতিক ব্যবস্থা যদি আসে এবং সেইখানে মানুষ তাদের কথা বলে নীতির ভিত্তিতে, তত্ত্বের ভিত্তিতে, এবং রাজ্যের মূল হচ্ছে রাজ্যের ডেভেলপমেন্টের জন্য একটা উন্নয়ন, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষদের উন্নয়নের জায়গাটা পশ্চিমবঙ্গে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। কলকারখানা বা সফটওয়্যারের নতুন বিষয়, এই যে জায়গাগুলো নিয়ে ভালোভাবে ভেবে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর একটু সিরিয়াসলি সবাইকে মিলে ভাবতে হবে, এবং দেখা যাক তারপর কি হয়। সত্যি আমরাও 26-এ সত্যি নতুন দল আসে কিনা, স্যার যেটা বললেন যে নতুন দল আসবেই, একদম এইরকম সম্ভাবনা, বা সবকিছু গুছিয়ে উঠতে পারে কিনা বাংলা, বা সবকিছু সামলে নিতে পারে কিনা এই শাসক দল, যে শাসক দল বর্তমানে আছে, সেটাই দেখার এই মুহূর্তে বড় প্রশ্ন।